আচ্ছা দেখো, আসলে আমার ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল। সো আমি দেখাইতে পারিনি অনেক কিছু, মানে খেয়ালও করি না যে ভিডিও বন্ধ হয়ে গেছে। এখন দেখো, এখান থেকে আরেকটু দেখাই আমি আর কি। মানে আমি করে গেছি কিন্তু ভিডিওটা রেকর্ড হয় না। যেমন দেখো, এখানে মূল নিয়মে আমরা করার সময় কি করছি, যে আমার বলছে ত্রিভুজের মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছিল, বলছে মূল নিয়মে নির্ণয় করো। আমরা কিন্তু আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে। সো আমরা হচ্ছে মানে নির্ণায়কের সাহায্যে, সূত্রের সাহায্যে একদম ইজিলি এটা করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সো মূল নিয়মে যদি করতে যাই তাহলে আমাদের ওই আগের মতো ওই যে ট্রাপিজিয়াম বা ত্রিভুজগুলো আঁকা থিওরিটা যে দেখায় সেভাবে করতে হবে। সো সেমভাবে আমি কী করছি, ওই অংশটা আঁকছি। যেমন যেমন প্রথমত ত্রিভুজটা ও এ বি ছিল, আর আমার হচ্ছে তোমার দেখো, তাহলে ও এ বি যে থাকে, আমি কি করছি, জাস্ট এগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি, ঠিক আছে, অ্যান্টি ক্লক, যাতে আমার ক্ষেত্রফলটা পজিটিভ আসে, মানে একটু চালাকি করে। সো এখন দেখো, যখন আমার এই জিনিসটা আসছে, আমি দূরত্বগুলো বের করে ফেলছি। যেমন এটা x2, এটা হচ্ছে আমার x1, তাহলে এটা কি x1 মাইনাস x2, এটা কি আমার y2, এটা হচ্ছে আমার y1। সো এরকম যখন ছিল, তখন দেখো আমার লাগবে হচ্ছে তোমার এই তোমার ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। এখন আমার এই পুরো অংশটা দেখো, কয়েকটা ভাগে যদি আমি ভাগ করি, তাহলে কীভাবে, মানে আমি এখান থেকে কাটসাট করে জাস্ট আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। সো আমার এখানে দেখো মেনলি প্রথম এই যে একটা ত্রিভুজ হয়েছে, দেখো এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমার ও বি এন, এটা একটা ত্রিভুজ হয়েছে আমার। দেখো এখানে কিন্তু ত্রিভুজ হয়েছে, কিন্তু আমার যখন প্রমাণ করছিলাম আমি থিওরিতে, তখন কিন্তু এটা ট্রাপিজিয়াম হয়েছিল এখানে। সো ট্রাপিজিয়াম হোক বা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, যাই হোক না কেন, আমার মেন কথা হচ্ছে কাটছাট করে জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। সো এইটা আমার একটা ত্রিভুজ আসছে, দেখো ও বি এন, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আসছে। আবার এই পাশে দেখো, এটা আমার একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, কারণ ট্রাপিজিয়ামের এই বাহু কি সমান্তরাল, এভাবে কি দুইটা বাহু সমান্তরাল আছে, আর দেখো সমান না, ওরা অসমান, তাহলে কি অবশ্যই এটা ট্রাপিজিয়াম। তাহলে দেখো এইটা একটা কি ট্রাপিজিয়াম। তাহলে আমি কি করলাম, ট্রাপিজিয়াম কি, এটা এ বি এন এম। তাহলে আমি কি করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, প্লাস এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলাম, দুইটা যদি যোগ করি তাহলে দেখো পুরো অংশটা চলে আসে। এটা থেকে মাইনাস করবো এই ত্রিভুজটা, দেখো এখানে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এটাকে আমি বলতে হচ্ছে ও এ এম। এটা যদি মাইনাস করে দিই তাহলে দেখো আমার ত্রিভুজ ও এ বিটা থাকে। সো আমি এখানে সেটাই করছি, যেমন এটা যোগ করছি, এই ত্রিভুজটা যোগ করছি, প্লাস এই ট্রাপিজিয়ামটা করছি, মাইনাস করছি হচ্ছে এই ত্রিভুজটা, মানে ও এ এম। দেখো এই যে ও এ এম। সো যদি করি তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে বলে আমি কি জানি হাফ ইন্টু ভূমি কোনো ছিল, তাহলে হাফ পাইছি। এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ, ভূমি ছিল আমার কি, দেখো x2 উচ্চতা করতে হয়, এটা মানে y2, সেটাই লিখছে এখানে। প্লাস করছে এই ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম জানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি তোমার যোগফল ইন্টু মধ্যবর্তী মানে দূরত্ব বা লম্ব দূরত্ব, যেমন হাফ করছি। তারপরে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের কোনটা, একটা সমান্তরাল বাহু হচ্ছে y1, আরটা হচ্ছে কি y2। দেখো এখানে আমি করছি y1 প্লাস y2 ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, দেখো এইটা আর কি, এটা বা এরকম একটা অংশ। তো এটা আসছে কি x এর মাস x2, সো এই যে x এর মাস x2 করছি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে বল কি, হাফ ইন্টু ভূমি উচ্চতা, দেখো হাফ লিখছি, এটা হচ্ছে মাইনাস করছি আর কি, কই গেল, এই যে এখানে হাফ হাফ করছি, মানে মাইনাস হবে, তো এটা মাইনাস করছি, হাফ ইন্টু ভূমি করছি, ভূমি দেখো এটা পুরোটা মানে x1, উচ্চতা কত দেখো y1। সো এটাই লিখছি আমি এখানে। সো আমার মোটামুটি এগুলো বের করলো। এখন দেখো আমি কি করছি, জাস্ট ওদেরকে জাস্ট হাফটা কমন নিয়েছি, দেখো এখানে হাফটা কমন নিয়েছি, কমন নিলে কি থাকে, এখান থেকে x2 y2। আর এখানে দেখো আমি কি করছি, x1 দ্বারা অনেক গুণ করছি, আবার অনেক গুণ করছি, তাহলে এটা কী হয়েছে, দেখো x1 y1 প্লাস হচ্ছে কি x1 y2 এরকম হয়েছে। আবার ও মাইনাস ছিল, আর কি গুণ করছি, যেমন এখানে দেখো মাইনাস x2 y1 মাইনাস কি x2 y2 এরকম হয়েছে। আর ওর ক্ষেত্রে তো মাইনাস ছিল অলরেডি, সো এখানে মাইনাস কি হয়েছে, দেখো x1 y1। সো কাটাকাটি করলে আমার এটা কাটা যায়, এটা কাটা যায়। তা দেখো যদি কাটাকাটি করি আমি মানে প্লাস আর মাইনাসগুলো, তাহলে শেষে থাকে হচ্ছে এই অংশটা আর এই অংশটা, ঠিক আছে। তাহলে কি x1 y2 মাইনাস x2 y1, ঠিক আছে, মাইনাস x2 y1। এখন বিষয়টা হচ্ছে গিয়া, আমি যেহেতু এটা পাইছি, ও প্রমাণে আমার এইটাই এসেছে, কিন্তু ঝামেলাটা হলো আমি কিন্তু এখানে চালাকি করে কি করছি, ও এ বি অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি, যার কারণে আমার এটা ধরো পজিটিভ আসছে। আর দ্বিতীয় কথা, আমি যদি ভুলে ও এ বি এরকম বসাইতাম, এখানে এ বসাইতাম, এখানে বি বসাইতাম, তাহলে ক্লকওয়াইজ হয়ে যেত। তার মানে কি, নিশ্চয় একটা মাইনাস চলে আসতো। মাইনাস চলে আসা মানে কি, আমার তোমার ক্ষেত্রফলটা কিন্তু মাইনাস চলে আসছে। এই জন্য আমি কি করব, যে এখানে একটা মডুলাস দিয়ে দেবো, ঠিক আছে, একটা মডুলাস দিয়ে দিচ্ছি, যাতে আমার ক্ষেত্রফলটা নিশ্চয় একটা মাইনাস হলেও ক্ষেত্রফল যাতে মাইনাস না আসে আর কি, ঠিক আছে। সো এছাড়াও দেখো x1 y1 x2 y2 এগুলো কিন্তু স্থানাঙ্ক আমরা সঠিক জানি না, এগুলোর স্থানাঙ্ক কি মানে আমরা জানি না। তাই এটা যদি বড় হয়, এটা ছোটো হলে ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি এটা বড় হয়ে যায়,
এইটা ছোটো হয়ে যায়, এটা বড় হয়ে যায়, তাহলে তো মাইনাস চলে আসবে। এই জন্য অবশ্যই একটা মডুলাস দিবা। সো এই ছিল হচ্ছে তোমাদের মানে মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে। আমি কোনো ডিরেক্ট সূত্র ইউজ করি না বা নির্ণয়কের সূত্রটা ইউজ করি না, জাস্ট ওইভাবে দেখা দিচ্ছে। আশা করি বুঝতে পারছো। আমি লেখার সময় আরও ভালোভাবে বুঝাইছিলাম, বাট আনফর্চুনেটলি তোমরা বলতে পারো যে ভিডিওটা রেকর্ড হয় নাই, তবে আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমার জানাইও। সো এটা গেল হচ্ছে আমার 7 নাম্বার। যদি 7 বুঝে যাও তাহলে দেখো 8, দেখো 8 কী বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে টি দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টি ইকুয়াল টু 2 অথবা টি ইকুয়াল টু হাফ মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ। দেখো তোমরা এটা পড়ে বুঝতে পারছো। আমরা কী করবো, 3টা স্থানাঙ্ক দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, মানে নির্ণয়কের সাহায্যে নির্ণয় করবো। নির্ণয় করার পরে যদি দেখি ওখানে টি এর মানটা কি হাফ বা মাইনাস হাফ বসাই, তখন দেখবো কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা মানে শূন্য চলে আসছে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তখনই শূন্য হওয়া সম্ভব যখন ওই 3টা বিন্দু কি সমরেখ হয় বা একই রেখায় থাকে। সো এটা যদি আমি একটু দেখাই, যেমন এটা হচ্ছে আমার 8-এর 1। এটা করার আগে আমি কয়েকটা সহজ অঙ্ক করে নিই, তাহলে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। যেমন চারের কয়েকটা অঙ্ক করে নিই। যেমন 4-এর 2টা দেখো একটু, যে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দিয়ে স্থানাঙ্ক দেওয়া আছে এত এত এত, কারণ ওইটা হচ্ছে মান দেওয়া নাই, কিন্তু এখানে তোমার নির্ণয়কের ধর্ম ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, ধর্মটা কীভাবে ব্যবহার করে ওইটাও আমরা একটু শিখে নিই, শিখে তারপরে এখানে আসি। সো সেই ক্ষেত্রে আর কি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে বুঝতে। কারণ হঠাৎ করে আমি যদি টি নিয়ে কাজ করা শুরু করি একটু কঠিন মনে হবে। যেমন 4-এর 2টা দেখো কী বলছে, যে এবিসি এর 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, মানে নাম্বার দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে, তাহলে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এবং এর সাহায্যে কি এ থেকে বিসির উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এটা দেখো 4-এর 2টা যদি করি, 8-এর একটা একটু পরে করতেছি, মানে সিমিলার অঙ্ক, কিন্তু এটা যেমন নাম্বার দেওয়া আছে যেন একটু সহজ মনে হবে। যেমন দেখো আমার 3টা বিন্দু দিছে, ওই আমি একটা ত্রিভুজ আঁকা ফেলাইলাম। সো এটা ধরো আমার এ, এটা বি, এটা আমার সি, ঠিক আছে, এ বি সি বসাইলাম। সো এখানে হচ্ছে আমার ধরো এ দেওয়া আছে 5,6, এ বি, হ্যাঁ এটা হচ্ছে 5,6, তারপর হচ্ছে মাইনাস 9,1, আরটা দেওয়া হচ্ছে -3,-1, ঠিক আছে, -3,-1, ঠিক আছে, এরকম বলছে। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর বলছে যে এই লম্বটা নির্ণয় করার জন্য আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ডি। সো এটা নির্ণয় করতে বলছে, এই লম্ব দৈর্ঘ্যটা। সো এটা লম্ব হলে কোনো সমস্যা আমার নাই। সো আমি কী করি, আগে ধরো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করার ফলে নির্ণয়কের সাহায্যে, যেমন ত্রিভুজ এবিসি আমরা জানি হাফ ইন্টু মানে নিশ্চয়ক আর কি এবিসি। সো নিশ্চয়কটা আমি মানে একটা নির্ণায়ক, যেমন ধরো মানগুলা বসাই, আমি এন্টি ক্লক ওয়াইজেই বসাবো। যেমন 5, 6, তারপর হচ্ছে -1, -9, 1, তারপর তোমার -3, -1, ঠিক আছে, এরকম আসে। আর এখানে আসে হচ্ছে 1, 1, 1। আমার লেখাগুলো আমার ছোটো হচ্ছে, এটাতে লিখি। সো যদি এরকম হয়, এখন দেখো আমি হচ্ছে এখানে মানে আমি পারি সরাসরি বিস্তার করতে পারি, আমার কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখন এই সারি বরাবর বা একটা কলাম বরাবর, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে দিতে পারি। কিন্তু আমি কি করব, একটু সহজ করে তারপর বিস্তার করবো, মানে নির্ণয়কের ধর্ম ব্যবহার করে। মানে নির্ণয়কের ধর্ম ছিল আমরা সবসময় চেষ্টা করতাম যে কোনো একটা কলাম বরাবর বা সারি বরাবর কী করে 2টা শূন্য আনার জন্য আর কি, ঠিক আছে। সো তুমি যদি একটা জিনিস দেখো, আমি যদি একটা কাজ করি, এখানে এরকম একটা কাজ করলাম, দেখো হাফ ইন্টু একটা থাক, এখানে আমি জাস্ট একটা ছোট্ট একটা কাজ করবো। দেখো এখানে এই দেখো এই যে R2টা আছে, এই R2 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কত থাকে দেখো, মানে R2 থেকে যদি R1 বিয়োগ করে দিই তাহলে দেখো আমার কিন্তু এখানে একটা শূন্য চলে আসে। হ্যাঁ, এখানে একটা কি শূন্য চলে আসে, কারণ বিয়োগ করা মানে তো বুঝো তুমি, এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগ, তাহলে 1 - 1 কে আমার 0 আসবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে R2 থেকে R1 বিয়োগ করলে কি আমার একটা শূন্য আসতেছে এখানে, ঠিক আছে। আবার একটা কাজ করতে পারি, যে R3 আছে, এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে একটা শূন্য আসতেছে, মানে এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে দেখো আমার এই বরাবর 2টা 0 আসতেছে। যেমন দেখো আমি এরকম একটা কাজ করে যদি, যেমন নতুন R2 প্রাইমটা হবে হচ্ছে R2 - R1, আর R3 যেটা আছে প্রাইম, এটা হবে হচ্ছে তোমার R3 - R1। এগুলা ভাই খুব সহজ, কারণ তোমরা নির্ণায়কের ক্ষেত্রে আরও অনেক কঠিনগুলা এরকম জিরো আনা শিখছো। যেমন দেখো যদি এটা থেকে মানে দ্বিতীয় র থেকে প্রথম র আমি বিয়োগ করতেছি, তাহলে দেখো কত আসে,
যে এটা আসবে প্রথমের মতোই থাকবে আর কি, যেহেতু এটা আমি হাত দিই নেই 5 6 1। সো এটা থেকে যদি এটা করি তাহলে -9 -5 মানে -14। তারপর হচ্ছে মাইনাস, এটা হবে হচ্ছে 1 - 6 মানে হচ্ছে -5। আর এখানে দেখো 1 - 1 মানে 0, ঠিক আছে। সেমভাবে এটা থেকে এটা বিয়োগ করে দেখো কত আসে। এখানে আছে তোমার আসবে হচ্ছে -3 -9 মানে -9 মানে +9, তাহলে কত আসে 6, প্লাসের 6 আসবে। আর এখানে হচ্ছে -1 -1 তাহলে হচ্ছে -2। আর এখানে চলে আসবে 0, কারণ 1 - 1 0। দেখো দুইটা 0 চলে আসছে, তাহলে আমি এই বরাবর বিশ্বাস করে দিতে পারবো আর কি, মানে তৃতীয় কলাম বরাবর, ঠিক আছে। তৃতীয় কলাম বরাবর বলতে এই দুটা 0 আসে, আমি শুধু 1 নিয়ে কাজ করতে পারবো। যেমন দেখো তাহলে তো কী আসে, সুতরাং তুমি বলতে পারবো হাফ আছে। এখানে আমি বলতে পারবো যে 3 নাম্বার কলাম বরাবর যদি করে দেখো আমার শুধু 1টা নিয়ে কাজ করবো, তাহলে দেখো এই কলাম মানে এটা একটা বাদ আর কি, অর এটা একটা বাদ মানে অর সহগুণকটা করবে, এটা একটা বাদ দিলে দেখো এখানে কত থাকে, এটা 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 আর এটা এটা, তাহলে দেখো এখানে প্লাস হয়ে যায়, মানে প্লাসের 28। আর মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস কত 5 × 30 হবে। দেখো তাহলে 28 প্লাস কত 30 এরকম আসে, মানে এরকম গুণ করছি, তোমরা তো এটা বের করতে পারো। এরকম একটা গুণ করছি, এটা হচ্ছে প্লাস, এরকম একটা গুণ করছি, এটা হবে কেমন, বা এরকম একটা গুণ করছি, এটা মাইনাস। সো যদি হয় এরকম তাহলে দেখো এরকম আসে, তার মানে আমার কত আসছে দেখো ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হবে ইকুয়াল টু হাফ ইন্টু কত এখানে আসে 30 প্লাস 28 মানে হচ্ছে 58। 58কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 29 বর্গ একক। সো এটা একদম ইজি ছিল। দেখো 20 কত গেল, এই দেখো, হ্যাঁ এটাই আসছে 29 বর্গ একক, এটাই চাইছে আর কি, ঠিক আছে। সো একদম ইজি ছিল। তো তুমি মাঝে মধ্যে আর কি এরকম নির্ণায়কের ধর্ম ব্যবহার করে জাস্ট চেষ্টা করবা 2টা 0, কারণ ক্যালকুলেশন আমার বড় করার তো দরকার নাই, এই জন্য কি আমি 2টা 0 আনে নেবো। এখন আমার দেখো এই 8 এর দৈর্ঘ্য লাগবে। সো আমি দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অলরেডি বের করে ফেলেছি, ওকে পুরোটা ক্ষেত্রফল আমি পাইছি 29, ঠিক আছে। সো দেখো আমরা আবার একটা জানি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তুমি তো এটা জানো, কারণ আমার এই লাগবে। দেখো যে আমরা জানি কি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আবার মানে দ্বিতীয় অংশ যেটা আর কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা মানে একটা জেনারেল সূত্র জানতাম, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো দেখো ভূমি উচ্চতা হলে আমার দেখো এখানে ভূমিটা আছে, কোনটা ভূমিটা আছে কিন্তু এইটা মানে বিসি আছে, এটা ভূমি, আর উচ্চতা হচ্ছে আমার এডি, এটা ভূমি এটা উচ্চতা, তাহলে কি ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে হচ্ছে আমার 29। সো আমি সুতরাং বলতে পারবো, সুতরাং শর্ত মতে বলতে পারবো, শর্ত মতে তুমি বলতে পারো মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে হচ্ছে 29 ইকুয়াল টু লিখতে পারো তুমি হাফ ইন্টু ভূমি ছিল বিসি, উচ্চতা হচ্ছে আমার এডি, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে দেখো আমি কি করি, হাফ ইন্টু বিসির জায়গায় আমি দেখো বিসি দূরত্বটা বের করতে পারো, যেমন এখানে আছে এই যে মানে এই দূরত্বটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। সো যদি বের করো তাহলে দেখো কত আসে, এখানে আসে হচ্ছে তোমার -9 বা 3 + 9 মানে -3 + 9 মানে 6 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার মানে 2 1 -1 বা 2 যেটা 2 হোল স্কোয়ার ইন্টু আমার এরিয়া আছে, ঠিক আছে। সো যদি হয় এরকম তাহলে দেখো এখানে কত আসে মাইনাস, এখানে হচ্ছে 29 আসে ইকুয়াল টু আমার এখানে আছে হাফ ইন্টু এটা হচ্ছে 36 + 4 মানে 40 আসে, 40 ইন্টু কত এডি, ঠিক আছে, এরকম আসে। সো যদি হয় তাহলে আমি এটাকে 29 আছে এখানে হাফ ইন্টু 40কে লিখতে পারি এরকম, দেখো কত লেখা যায় 2√10 লেখা যায়, কারণ এখানে 4 × 10 কত, 4 × 10 মানে হচ্ছে 40। সো 4কে আবার কি করা হয় মানে 4কে যদি 2 স্কোয়ার করে তাহলে স্কোয়ার, আর রুটে কাটা যাবে থাকবে 2। সো এটাকে আমি 2√10 লিখতে পারি ইন্টু এডি, মানে এরকম করছি। দেখো তোমরা এটা জানো, যেমন 40কে লেখা যায় কত 4 × 10, সো এটা যদি এরকম 2 স্কোয়ার ইন্টু 10, তাহলে দেখো স্কোয়ার আর রুটে কাটা চলে যায়,
তাহলে 2টা আমি বাইরে নিয়ে আসি, যেমন কত থাকে 2 আর এখান থেকে √10টা থেকে যায়, এটাই আসছে আর কি। ঠিক আছে, সো যদি হয় এরকম এডি হইলো, এখন দেখো তাহলে কত আসে, হাফ অফ এটা কিন্তু কাটা চলে যায়, তাহলে আসে হচ্ছে আমার এডি, এটাকে আমি এই পাশে পাঠাচ্ছি, তাহলে এডি ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 10 √10 এত একক। ঠিক আছে, সো এইটা আসছে আর কি। দেখো এখানে কি আসছিল, কোথায় গেল, আচ্ছা এই যে এটা আর কি ওরা ইসে লেখছে, মানে দশমিকে লেখছে, আমি জাস্ট আলামটা লিখে দিলাম মানে পুরোটা। বা তুমি এটাকে যদি একটু মানে একটু কাট সাট করে সেটাও করতে পারবা, সমস্যা নাই। যেমন নিচে আসলে ভাই রুট রাখারে কেউ পছন্দ করে না, এটা জানো, নিচে 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 রুট থাকা মানে মানে একটা ভালো জিনিস না ম্যাথে। সো আমি কি করব, যদি এরকম একটা কাজ করি, দেখো নিচে রুটটা আমি রাখবো না, নিচে রাখবো শুধু 10, তাহলে কি করতে পারি আমি, দেখো যদি নিচে শুধু 10 রাখি, তাহলে উপরে একটু কাজকুজ করি, দেখো কি হয়। যেমন শুধু 10 রাখলে আমার কি কি করা লাগে, উপরে কিন্তু একটা জিনিস আনা লাগবে। আমি জাস্ট উপরে নিচে কী করবো, √10 দ্বারা ধরো গুণ করে দিই, মানে এখানে √10 ছিল, এটা তো ছিলই, তো 29 আছে, ইন্টু হচ্ছে আমার এখানে কি করব, √10 দ্বারা গুণ করে দেবো, √10 এখানেও কি √10। ঠিক আছে, এরকম করলাম, তাহলে দেখো উপরে নিচে √10 আছে, √10 কিন্তু কাটা চলে চলে আসছে, আর তুমি আনতে পারো অনুপাতে, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা কী আসে, দেখো নিচে √10 কিন্তু শুধু 10 হয়ে যায়, তাহলে উপরে থাকে 29 √10 আর নিচে থাকে কি √10 শুধু 10, এরকম আসে। দেখো এটাই আমার অ্যান্সার, এত একক। ঠিক আছে, সো এরকম আনছি আমরা। আমরা নিচে রুটটা রাখি না, নিচে রুটটা মানে ভালো দেখায় না, যেমন রুটের ভিতরে আমরা মাইনাস রাখি না কখনো। সো এটা আর কি এরকম একটা কাজ করছে। আমরা ত্রিকোণমিতি যখন করবো তখনও দেখবা কখনোই আমরা রুটটা আর কি নিচে রাখি না, রুটটা অলওয়েজ উপরে রাখার চেষ্টা করি। সো এই একটা অবস্থা, আশা করি এটা বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের 4-2 ছিল আর কি, এটা ছিল 4-2। সো সেমভাবে যদি আর দু একটা দেখো, যেমন 5 নাম্বারটা করতে পারো। 5-এর কী আছে, যে ত্রিভুজ ওপি কিউ এর শীর্ষ ত্রয় যথাক্রমে এত বিন্দু, এত বিন্দু এবং এত বিন্দু, দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল মান বৃহত্তম হবে। এটা একটা ভালো অঙ্ক। আলফা ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফল মান বৃহত্তম হবে, বৃহত্তর মানটি নির্ণয় করো। দেখো এটা একটা স্টার দিই, একদম ইজি, আমি একটু করে দেখাচ্ছি। যেমন দেখো এটা মনে হয়েছে কঠিন, কিন্তু কঠিন না একদমই। যেমন 5 নাম্বার, যেটা 5 নাম্বার ধরো এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে ও এ বি আর কি, ও এটা এ, এটা বি, যদি এরকম হয় তাহলে ও এর স্থানাঙ্ক দেওয়া আছে 0,0 মানে মূল বিন্দু, এটা দেওয়া আছে, আমরা আবারও কে অ্যান্টি ক্লকওয়াইজ বসাই, মানে এ কস, দেখি এ কস বিটা, এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, মাইনাস এ সাইন বিটা আর কি। তারপরে তোমার বি বিন্দু, সরি এটা পি বিন্দু হবে, পি এটা হচ্ছে কিউ বিন্দু, পি কিউ বলছে, আর কিউ বিন্দু বলছে হচ্ছে তোমার এ সাইন আলফা, এ সাইন আলফা, এ সাইন আলফা, আর হচ্ছে এ কজ আলফা, এ কজ আলফা। সো এটা হলে ও বলছে যে যদি এরকম হয় তাহলে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে, মানে এই কোণ যদি সমান হয়, আলফা ইকুয়াল টু বিটা হলে কি বলছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল মান বৃহত্তম হবে। ঠিক আছে, বৃহত্তম মানটি নির্ণয় করো। সো দেখো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো জানি, আগে ক্ষেত্রফলটা দিয়ে ক্ষেত্রফলটা আর কি বের করে ফেলবো, তারপর দেখবো আলফা ইকুয়াল টু বিটা হলে কী ঘটে। সো যেমন আমরা নির্ণয়ের সাহায্যে যদি করি, যেমন ত্রিভুজ ওপি কিউ, ওপির ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু এই নিশ্চয়কের মধ্যে। সো আমি জাস্ট মানটা বসাই যাই, যেমন এখানে 0 আগে বসাবো, 0 একটু বড় করে বসাইতে হবে, কারণ এখানে যেহেতু আছে, যেমন এখানে এ কস বিটা বসাইতে পারি, এ কস বিটা, আর এইটা হচ্ছে আমার, তো তুমি বলতে পারবো যে মাইনাসের
এটা কিন্তু মাইনাস আছে, সরি, এটা ছিল মাইনাস এ সাইন বিটা আর কি। কমা আছে এখানে মাঝখানে, কমাটা আমি সবসময় মিস করি, তোমরা একটু খেয়াল করে ওঠে। যেমন এটা হচ্ছে মাইনাস এ সাইন বিটা, মাইনাস এ সাইন বিটা। এরপর 3 নাম্বার হচ্ছে এ সাইন আলফা, এটা প্লাস এ কস, কস দিছে এখানে আলফা, ঠিক আছে। আর এখানে আমার 3 নাম্বার কলমে হবে 3টা 1। সো আমি কি করব এখন, দেখো আমি কি করব, দেখো এখানে অলরেডি কিন্তু 2টা শূন্য আছে, ঠিক আছে। মনে হইতেছে অনেক কঠিন বা একদমই কঠিন না। দেখো 2টা শূন্য যেহেতু আছে, আমাদের কোনো নির্ণায়কের ধর্ম ইউজ করার দরকার নেই, আমরা সরাসরি বিস্তার করে দিই এই র বরাবর, ঠিক আছে। তাহলে এটা শূন্য হয়ে যাবে, আমি শুধু 1 নিয়ে কাজ করবো। যেমন দেখো এটা হবে আচ্ছা হাফ, যদি এটা বরাবর বিস্তার করি তাহলে এটা বাদ, তাহলে এটা থাকে মানে দেখো এ স্কোয়ার কজ আলফা কজ বিটা এরকম থাকে, এ স্কোয়ার কজ আলফা কজ বিটা, এটা সূত্র আসে আর কি। আর এটা হচ্ছে মাইনাস 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 হবে, কিন্তু সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হবে এ স্কোয়ার, দেখো কি আসে সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে, সাইন আলফা ইন্টু সাইন বিটা, এরকম একটা বিষয় আসে। তাহলে দেখো আমি এ স্কোয়ার যদি কমন নিই, এ স্কোয়ার কমন নিয়ে ফেললাম, তাহলে দেখো কি আসে কজ আলফা কজ বিটা, কজ আলফা কজ বিটা প্লাস কি সাইন আলফা সাইন বিটা, প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র ছিল, দেখো মানে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কী ছিল, কজ এ মাইনাস বি সূত্র, ঠিক আছে। তোমরা কিন্তু এটা পড়ছিলা কজ এ মাইনাস বি সূত্র। তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার কস এ মাইনাস বি, এখানে তুমি এটা কস, দেখো এখানে আলফা মাইনাস বিটা বলতে পারো, মানে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি সূত্র ছিল আমার কি কস এ মাইনাস বি। সো এই অনুযায়ী আমি লিখছি কস আলফা মাইনাস কস বিটা, কারণ এখানে এটা ধরছি হচ্ছে তোমার আলফা আর বিটাকে ধরছি বিটা। সো সেমভাবে আমার কি কস এ মাইনাস বি আর কি, ঠিক আছে। সো এই যে এটা যদি সূত্র হয়, সো আমার দেখো ক্ষেত্রফল আসছে কিন্তু এত বর্গ একক, ঠিক আছে। সো এইটাই আমার ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন দেখো যদি ক্ষেত্রফল বের হয়ে যায়, তোমরা কিন্তু সূত্রটা একদম ইজি, এটা ত্রিকোণমিতির একটা সূত্র যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু হচ্ছে কজ এ মাইনাস বি, ঠিক আছে। সো এটা কোনো ঝামেলা না। এখন দেখো এটা আসছে আমার ক্ষেত্রফলটা, কোনো সমস্যা নেই। এখন ওর শর্তটা কী দিছে দেখো, বলছে যে আলফা ইকুয়াল যদি বিটা হয় তাহলে ক্ষেত্রফলটা কী হবে, বৃহত্তম হবে। যেমন কী হয়েছে যে আলফা ইকুয়াল বিটা ত্রিভুজের ক্ষেত্রফল মান বৃহত্তম হবে। এখন দেখো আমরা দেখো এটা হচ্ছে আমার ত্রিভুজ ওপি কিউ, ওপি কিউর ক্ষেত্রফল। এখন দেখো ওপি কিউর ক্ষেত্রফলটা কার উপর নির্ভর করতেছে, দেখো ও ধ্রুবক, এ ওটা ধ্রুবক, হাফ ধ্রুবক এ ধ্রুবক, কিন্তু চলক কি কস আলফা মাইনাস বিটা, মানে আলফা মাইনাস বিটাটা কিন্তু আমার চলক। তার মানে এই আলফা মাইনাস বিটা বাই কজের টোটাল মানটার উপর নির্ভর করতেছে আমার কত, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে আর কি, ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে। যদি এর মান কম হয় ওর মান কম হবে, ওর মান বেশি হলে কি ওর মান বেশি হবে, কারণ ওই চলক, ওই একমাত্র পরিবর্তন হতে পারে। এখন দেখো কজের সর্বোচ্চ মান, মানে আমি একটু এরকম লেখা দিই যে এটা যদি ম্যাক্সিমাম হয়, যদি ম্যাক্সিমাম হলে তাহলে আমার কি হবে, এটার মান কিন্তু ম্যাক্সিমাম হবে, তোমরা তো জানো। সো কজ আলফা মাইনাস বিটা বা কজ থিটার মানটা, এটা বাইরে এত নয়েজ। তাহলে দেখো আমার কথা হচ্ছে যদি কস থিটার মানটা ম্যাক্সিমাম হয় তাহলে আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে, যদি কস থিটার মান কি মিনিমাম হয় তাহলে কি আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা মিনিমাম হবে, ঠিক আছে। সো কস থিটার উপর মেনলি নির্ভর করতেছে বা কস আলফা মাইনাস বিটার উপর মেনলি নির্ভর করতেছে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ম্যাক্সিমাম হবে বা মিনিমাম বা কেমন হবে আর কি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে দেখো আমরা কস থিটার ম্যাক্সিমাম কত হয় 1, আর বাদ বাকি যেগুলো আছে সবই কিন্তু শূন্য, মানে 1 থেকে ছোটো, সরি শূন্য না, 1 থেকে কম হয় আর কি, ঠিক আছে। যেটা হাফ ধরো বা √3/2 ধরো, যেটাই ধরো আর কি, ঠিক আছে। যেমন দেখো যদি এটার ম্যাক্সিমাম তাহলে আমি বলতে পারি যে সুতরাং কস আলফা মাইনাস বিটা মানে কস থিটা করলে যদি কী হয় 1 হয়, 1 হলে কি হবে, ত্রিভুজ ওপি কিউর কি এর ক্ষেত্রফল বৃহত্তম হবে, সর্বোচ্চ ক্ষেত্রফল কী হবে, সর্বোচ্চ বা বৃহত্তম হবে।
মানে যদি এটার মানটা সর্বোচ্চ হয় তাহলেই তো আমার এটার মানে সর্বোচ্চ হবে। তাহলে দেখো আর কিন্তু সর্বোচ্চ মান 1, তাহলে তুমি এরকম লিখতে পারো। দেখো যেমন এখানে তুমি বলতে পারো শর্ত অনুসারে আমরা এখানে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে আমার cos থিটার মানটা সর্বোচ্চ হয়। তাহলে দেখো এটাকে এরকম হচ্ছে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos কতর মান 1 হয়, cos 0-র মান, তাহলে cos 0 হ্যাঁ, বা 0 ডিগ্রি যেটা হোক। তাহলে দেখো এখানে যদি আমি ওই পাশে cos cosটা কাটে দিই তাহলে কি থাকে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থাকে আমার কত 0। তাহলে দেখো আমি বিটার ওই পাশে নিয়ে আলফা ইকুয়াল টু বিটা। তার মানে দেখো এটাই কিন্তু তোমার প্রমাণে বলছে বা এটাই প্রমাণ করতে যে যদি দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে সর্বোচ্চ হয়। ঠিক আছে, সো এই হচ্ছে আমার অবস্থা। যেমন তাহলে আমার কি যে সুতরাং আমি বলতে পারি আমার কিন্তু প্রমাণ হয়ে গেল আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল বৃহত্তম হবে। সো তুমি আলফা ইকুয়াল টু বিটাটা বসাই দাও তোমার, দেখো সুতরাং তোমার নির্ণয় বৃহত্তম ক্ষেত্রফল হবে দেখো এরকম বলতে হবে OPQ, এটাকে ছোটো করে লেখা যাবে ম্যাক্সিমাম হবে হচ্ছে তুমি বলতে পারো। এখানে দেখো আমার কি যদি আলফা ইকুয়াল টু বিটা হয় তাহলে দেখো এখানে কত 0 চলে আসছে, তার মানে cos 0 মানে কত 1। তাহলে তুমি যদি এখানে 1 বসাই দাও, মানে এই সূত্রে এখানে 1 বসাই দাও এই জায়গায়, তাহলে দেখো হাফ a স্কোয়ার থাকে ইকুয়াল টু তুমি বলতে পারো হাফ a স্কোয়ার এত বর্গ একক। সো এটাই তোমাকে দেখাতে বলছে। দেখো একদমই কঠিন না, মোটামুটি তোমরা এগুলা ভাই ইন্টারে উঠছো, এগুলো তোমরা জানো, আমার এত বাড়াই বলা কিছু নেই। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল আর কি। ঠিক আছে, সো এটা যদি বুঝে যাও এখন তাহলে আর কত আছে দেখো, তোমরা ভাই এগুলো পারবা অনেক কিছুই। ঠিক আছে, ম্যাক্সিমামগুলাই পারবা, কোনো সমস্যা নেই। তাও আমাকে বইলেও যদি কোথাও সমস্যা হয় আমি করে দেবো। এখন দেখো যদি আমি একটা 8 নাম্বার দেখি, যেমন 8 নাম্বারটা একটু বড় টাইপের, সো এটা দেখায় যেমন ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3টা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও যে টি ইকুয়াল টু হাফ বা অথবা টি ইকুয়াল টু এত হলে বিন্দুগুলো সমরেখ হয়। এটাও পারবা। সমরেখ মানে কি, দেখবা ক্ষেত্রফল 0 আসছে যদি এই টি এর মানটা বসাই দেওয়া ক্ষেত্রফলের সমীকরণে। যেমন দেখো আমি এটা যদি করি, এটা হচ্ছে আমার না, আমি যদি একটু বসাই দিই, যেমন দেখো 8-এর একটা, এগুলা যেহেতু করছো 8-এর একদম পানিপাতি মনে হবে। যেমন এটা হচ্ছে আমার A, এটা B, এটা C। সো স্থানাঙ্কগুলো কী দিছে, যেমন t+1,1 t+1,1, ঠিক আছে, এরকম দিছে। বিতে দিছে কি 2t+1 2t+1 দিছে। আর সির স্থানাঙ্ক দিচ্ছে যে তোমার কত 2t+2 2t+2, ঠিক আছে। সো এত ভয় পাওয়ার কিছু নাই। আর আচ্ছা, জিনিস তো একই, জাস্ট মানগুলা একটু আর কি অন্যভাবে দিছে। ঠিক আছে, সো দেখো যদি হয় তাহলে আমরা সবার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তারপরে হচ্ছে বাকি দ্বিতীয় অংশ, যেমন আমরা সেমভাবে নির্ণয়কের সাহায্যে বের করে ফেলবো। ABC হাফ ইন্টু কি আমার হাফ ইন্টু, যেমন আমি যদি স্থানাঙ্কগুলো বসাই, দেখো এখানে আছে t+1 আর হচ্ছে 1, তারপর হচ্ছে 2t+1 2t+1 3, তারপর আছে 2t+2 2t+2, তারপর হচ্ছে তোমার 2t, ঠিক আছে 2t, আর এখানে হচ্ছে আমার 1 1 1, ঠিক আছে, এরকম আসছে। সো এখন আমি দেখো এখানে আমার কিন্তু কোনো সারি বা কলাম বরাবর দুটো শূন্য নাই, ঠিক আছে। সো এই জন্য আমি চেষ্টা করবো যে
কোনো একটা সারি বা কলাম বরাবর দুটো শূন্য আসে। দেখো একই কাজ করতে পারি আমরা, ঠিক আছে। যেমন এই দ্বিতীয় র থেকে প্রথম র যদি বিয়োগ করে দিই তাহলে এখানে কি জিরো চলে আসবে, আবার তৃতীয় র থেকে যদি প্রথমটা বিয়োগ করে দিই এখানে জিরো চলে আসবে, ঠিক আছে। সো বা তুমি অন্যভাবে জিরো আনতে পারো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। সো আমরা একটু নির্ণয়কের ধরন ব্যবহার করি। যেমন আমি এখানে কী করবো, R2 প্রাইম মানে R2টা কী করবো, R2 মাইনাস R1 করবো, ওই সেম আগের মতোই R2 মাইনাস R1 করবো। আর হচ্ছে R3 প্রাইম যেটা আছে, আচ্ছা R3 মাইনাস R2, দেখো তোমরা সাইড নোট অবশ্যই দিবে, নাহলে কিন্তু হবে না। R3 মাইনাস R2। সো এইরকম যদি হয় তাহলে দেখো কি আসে, হাফ, দেখো কত আসে। যেমন এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 2t প্লাস 1 মাইনাস হচ্ছে t মাইনাস 1, তাহলে 1 অন্ত কাটা যায়, পাশাপাশি 2t থেকে একটা t চলে যায়। আচ্ছা প্রথমটা আমি আগের মতো লেখালে, যেমন এটা আছে t প্লাস 1 1 1, ঠিক আছে, এটা আগের মতোই থাকবে। সো এটা যদি করি দেখো এখানে একটা t চলে যাবে, একটা 1 চলে যাবে, তাহলে কি শুধু t থাকবে, তাহলে t আরও ছোটো হয়ে গেছে এটা। আর দেখো 3 মাইনাস 1 মানে 2, আর এখানে থাকবে 0, ঠিক আছে, কারণ এটা থেকে বিয়োগ করতেছে। আবার দেখো 2t প্লাস 2, এটা থেকে কি 2tটা কী করতেছে, মানে 2t মাইনাস 1, তাহলে কি 2t কাটা যায়, আবার 2 থেকে একটা 1 যেতেছে, তার মানে শুধু থাকবে এখানে 1। দেখো আগের চেয়ে অন্য সুন্দর হয়ে গেছে। এখানে দেখবে 2t মাইনাস 3, এটা একটু বড় রয়েছে, 2t মাইনাস 3, আর এখানে আবার 0 আসবে কারণ 1 মাইনাস 1, ঠিক আছে। সো এবার তুমি কী বলো, এবার আর বিস্তার করে দাও। সো এই দুটা বাদ, শুধু 1 নিয়ে কাজ করো। যেমন যদি করি এখানে হাফ, দেখো 1 যদি, তাহলে এই কলাম এই সারি এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে দেখো এ থাকে কত, এখান থেকে হচ্ছে তোমার এটা গুণ, তাহলে দেখো কত থাকে। যেমন দেখো আমার এরকম আসে, একটা ব্র্যাকেট দিই আমি, তাহলে যদি গুণ করে দিই দেখো এটা একটা গুণ করলে একটু বড় হয়, যেমন t ইন্টু 2t মাইনাস 3 থাকে, আর এখানে আসে হচ্ছে আমার মাইনাস 2, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো আশা করি, মাইনাস 2 মানে এটা গুণ করছি, এভাবে করছি মাইনাস দিয়ে। সো এখন দেখো আমার যদি আমি একটু একটা কাজ করি, মানে গুণ করে দিই, তাহলে কী আসে, এখানে আছে হাফ, এখানে দেখো 2t স্কোয়ার মাইনাস হচ্ছে আমার 3t মাইনাস 2, ঠিক আছে, এরকম আসে। সো আমি একটু সাজাই নিতেছি, ঠিক আছে, যাতে আমার কাছে বুঝতে সুবিধা। এখান থেকে একটু দ্বিঘাত সমীকরণের মধ্যে চলে আসছে। সো এটাকে আমি যদি একটু ভাঙি তাহলে কী আসে দেখো, যেমন দেখো এটাকে আমি কি করি, এই আমরা আগে মিডল টার্ম করতাম কীভাবে, এই দুটাকে গুণ করতাম, দেখো 2 2 4 হয়, 4t স্কোয়ার গুণ করে যোগ বিয়োগ করে মাঝখানটা বানাইতাম আর কি। সো 4 যোগ বিয়োগ করে 3t বানাবো আর কি, তাহলে এরকম হয়। দেখো যদি হয় আমরা কী করতে পারি, যেমন হাফ, এখানে লিখতে পারি 2t স্কোয়ার আছে 3t মাইনাস 2, তাহলে তুমি লিখতে পারো যে মানে 4 একে 4 লিখতে পারবা, ঠিক আছে। এখান থেকে করলে যেমন 2t স্কোয়ার লিখতে পারো যে 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস টি, 4 একে 4, দেখো যোগ বিয়োগ করে কী করছি, মাঝখানটা বানাইছি মাইনাস 2, এরকম। দেখো এখান থেকে কিন্তু তোমরা আমার চেয়ে ভালো হয়ে গেলো, আমি জানি। মানে এই দুটাকে গুণ করে আগে দেখছি যে জিনিসটা হবে ওইটাকে আমি যোগ বিয়োগ করে মাঝখানটা বানাবো। যদি দুটা গুণ করলে কিন্তু 4 আসে, 4 একে 4 মানে যোগ কেউ করলে 1 আর 4 থাকে, তার মানে প্লাস 4 করছে, মাইনাস 4t করছে, প্লাস টি করছে, যাতে যোগ বিয়োগ করলে কী থাকে, 3t থাকে, মানে এটার সাথে কোনো পরিবর্তন নাই আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে দেখো আমি এবার কী করতে পারি, এবার তুমি হাফ সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে কিছু জিনিস কমন যায়, যেমন এখান থেকে আমি 2t কমন নিতে পারি, 2t কমন নিলে কী থাকে দেখো, t মাইনাস 2, আর এখান থেকে যদি আমি কোনো প্লাস 1 কমন নেই তাহলে কত আসবে, t মাইনাস 2। সো এরকম আসছে। সো এখানে হাফ, পুরোটা থেকে আমি কি t মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে কি থাকে t মাইনাস 2 কমন থাকে 2t প্লাস 1, এরকম আসে, দেখো এরকম আসছে। সো এবার একটু দেখতে সুন্দর লাগতেছে, মানে তুমি বলতে পারো সুতরাং তোমার ত্রিভুজ কত, ABC এর ক্ষেত্রফল হবে কত, হাফ ইন্টু বলতে পারবো যে t মাইনাস 2 ইন্টু 2t প্লাস 1, 2t প্লাস 1 এত বর্গ একক। সো এটা যদি হয়, এটা আমার প্রথম অংশ প্রমাণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখনও দ্বিতীয় অংশ বলছে যে
যে টি ইকুয়াল টু ক্ষেত্রফলে যদি আমি কী করি, টি ইকুয়াল টু 2 বসাই অথবা -1/2 বসাই, তাহলে বিন্দুগুলো সমারক হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, 0 হবে। ঠিক আছে, সো কারণ এই একটা শর্তে কি আমার মানে মানে হয় এটা আবার। ঠিক আছে, যেমন দেখো আমি কি করতে পারি, যেমন টি ইকুয়াল টু 2 হলে দেখি ক্ষেত্রফলটা 0 আসে কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ বিন্দু তিনটা সমরেখ আছে। যেমন সুতরাং মানে দ্বিতীয় অংশ কী বলে, যে টি ইকুয়াল টু 2 হলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল দেখে 0 আসে কিনা। কত আসে দেখো, এখানে আমি কি বলি, টির জায়গায় 2 বসাই দিই, যেমন হাফ, আর এখানে থাকে যে আমি পাইছি হচ্ছে তোমার টি মাইনাস কত, টি মাইনাস 2, এখানে টি মাইনাস 2। দেখো এখানে কিন্তু আমি মানে এইটা হচ্ছে আমার অবস্থা, টি মাইনাস 2 আর হচ্ছে কত 2t + 1। দেখো এইখানে যদি আমি 2 বসাই, আর এখানে 2 বসালে 4 আসে, ওটা সমস্যা, কিন্তু এখানে 2 বসালে কত আসে দেখো, 2 - 2 - 2 কি মানে কি, এটা 0 চলে আসবে, এটা 0 চলে আস মানে কি 0 × এটা মানে 0, সবগুলো মিলে 0 হয়ে যাবে, তার মানে 0 আসছে, অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল কি 0 আসে। তার মানে সুতরাং ABC BOC বিন্দু তিনটি সমরেখ, আর কি। ঠিক আছে, আবার তুমি কি করতে পারো, -1/2 বসাই দেখো 0 আসবে। আবার কি টি ইকুয়াল টু -1/2 হলে কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এরকম আসে। তোমরা একটু সাজাই লেখো, যেমন হাফ তারপর টি মাইনাস, এখান থেকে -1/2 -2, আর এটা আছে তোমার দেখো 2 × -1/2 2 × -1/2 +1 এরকম আসে। সো এখানে দেখো কাটাকাটি চলে যায়, এটা 2 কাটা যাবে আর কি, 2 কাটা যায়। সো এখানে কী থাকে দেখো, এখান থেকে হচ্ছে -1/2 থেকে আমি কি করতেছি -2 করতেছি, তাহলে দেখো কত আসে। এটা নিয়ে এত ক্যালকুলেশন করার দরকার নেই, যেমন এখানে হচ্ছে হাফ আছে, -1/2 -2 -2 -1/2 -2, আর এখানে দেখো কত আসে, এখানে যদি কাটাকাটি করি তাহলে তো কত 1 থাকে, তাহলে 1 মাইনাস এখান থেকে -1 -1 +1, যেমন এটা কাটাকুটি করতে এই অংশটা 1 আর এই অংশ করতে +1, তাহলে -1 +1, তার মানে এই অংশটা 0 চলে আসবে, এটা 0 আসা মানে পুরোটা 0 আসে, তার মানে 0। দেখো তাহলে কি টি ইকুয়াল টু -1/2 হলেও কি আমার 0 আসতেছে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই কি আমার টি ইকুয়াল টু যদি 2 হয় অথবা কি টি ইকুয়াল টু -1/2 হয়, তাহলে ABC বিন্দু তিনটা কি সমরেখ বা কি একই রেখায় অবস্থিত। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা অবস্থা। এখন অনেকে কি করে ম্যাথে 2তে করে আর কি, একটু উল্টা করে, উল্টা করলেও হয়। যেমন দেখো যদি এটা বুঝে, এটা কিন্তু আমার মেথড 1 ছিল আর কি, এভাবে তুমি প্রমাণ করে দেখাতে পারো, কোনো সমস্যা আমার নাই। যেমন মেথড 2টা হচ্ছে এরকম, মেথড 2তে হচ্ছে আমি তো এখানে মানগুলা বসাইছি, কিন্তু আমি কি করব, শর্ত অনুসারে আমি বলতে পারবো যে এই যে আমি এটার ক্ষেত্রফল পাইছি, এই যে ক্ষেত্রফলটা পাইছি, তুমি বলতে পারবা যে এই ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হলে আমার কি বিন্দু তিনটা সমরেখ। সো এইটা 0 বসায় দেখবা টি ইকুয়াল টু 2 বা টি ইকুয়াল টু -1/2 আসে কিনা, তাহলে তো প্রমাণ হয়ে গেল। আমি সেটা যদি করি যে মেথড 2তে যে আমার ABC BOC বিন্দু তিনটি সমরেখ হলে যদি সমরেখ হলে তাহলে কি আমার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 0 হবে, মানে এটা আমাদের শর্ত, আমরা জানতাম 0 হবে। সো সুতরাং আমি যেটা পাইছি ওইটাকে যদি লেখা দেয়, যেমন এই অংশটা আমার 0 হবে, এবং হবে ½ × t - 2 × 2t + 1, যেমন ½ × t - 2 × 2t + 1 = 0। সো যদি এরকম দুইটা অংশ কি গুণাকারে থাকে, আমরা আলাদা আলাদা তাদেরকে 0 লিখতে পারি। সুতরাং তুমি বলতে পারবো যে, কারণ এখন দেখো এটা গুণ করে দিলে তো আমার ডাইরেক্ট হাফটা তো 0 হয়ে গেছে। সো আমি এই দুইটা অংশ নিয়ে কাজ করব, যেমন t - 2 = 0 বা
টি ইকুয়াল টু আসে আমার 2, দেখো টি ইকুয়াল টু 2 আসছে, ওইটাই বসে। টি ইকুয়াল যদি 2 হয়, এই যে এখানে দেখো টি ইকুয়াল টু 2 হলে আমার কি ক্ষেত্রফলটা শূন্য হবে বা তারা কি সমরেখ হবে। আবার অথবা বলতে পারো তুমি, অথবা এই অংশটা 0 মানে 2t প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2t ইকুয়াল টু মাইনাস 1 বলতে পারো, বা তুমি বলতে পারো যে আমার এটা কি নিচে চলে যাচ্ছে যে টি ইকুয়াল টু কত, মাইনাসের হাফ। দেখো 2টা ওই পাশে নিয়ে গেছে, চলে আসছে। সুতরাং বলতে পারো যে টি ইকুয়াল টু 2 অথবা টি ইকুয়াল টু মাইনাস হাফ হলে এবিসি ও সি বিন্দু তিনটিকে সমরেখ হবে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। দেখো আশা করি বুঝতে পারছো, এটা মানে কঠিন কিছু না, এটা একটা ভালো অঙ্ক ছিল। তোমরা যেহেতু বুঝতে পারছো এটা ক্ষেত্রফল থেকে আসতে পারে, কোনো সময় অনেক জায়গায় আসছে। দেখো এটা একটা 1 স্টার দিয়ে দেখতে পারো। সো এই হচ্ছে অবস্থা। এখন আবার দেখো 4 নাম্বার একটা আছে, যেমন এটাও তোমরা নিজেরা করতে পারো। যেমন পি একটা দেওয়া আছে, যে এই একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে যে বিন্দুগুলো দেওয়া গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে। মানে তুমি কি করবা, এই তিনটা দ্বারা একটা নির্ণায়ক বানাবা, তারপর কি ক্ষেত্রফল বার করবা, বের করা দেখবা যে ওই ক্ষেত্রফল ভিতরে পি নাই। পি নাই মানে কি, পি বর্জিত পথ, ঠিক আছে। ক্ষেত্রফল বের হচ্ছে পি নাই, সেটা হচ্ছে পি বর্জিত, ঠিক আছে। আর সমরেখে বললে হচ্ছে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য ধরে বের করবা। হ্যাঁ, সো এটা কঠিন কিছু না, যেমন এটাও পারবা আশা করি, এটা করতে পারবা। যেমন তারপর 9-এর একটা দেখো, যে ত্রিভুজ এ বি সি এর এ বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, এবং ডিইএফ বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমনভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি ইকুয়াল টু সিই বাই ইএফ ইকুয়াল টু এফ বাই এফ বি ইকুয়াল টু 2। তাহলে প্রমাণ করে যে ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু 3:1। এটা একটা আমার করে দেওয়া লাগবে। একটু মনে হইতেছে ভাই বহুত কিছু বলছে, কিন্তু অত কিছু বল নাই। যেমন আমি যদি একটু দেখাই 9-এর একটা, এগুলো তোমরা আশা করি পারবা সব। দেখো এটা এইগুলো সব সহজ। যেমন 2-3টা দিয়ে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক হলে তবে টি এর মান নির্ণয় করো। তোমরা কি ওগুলি দেখে করতে পারবে, সমস্যা নেই। সো বাকিটি সব করতে পারবো আশা করি। যেমন আমি যদি যেটা একটু কঠিন ওটা আমি করে দিতেছি। যেমন 9-এর একটা, 9-এর একটা কিরকম দ্বারা দেখো। সো আমি আগে ধরো ত্রিভুজটা আঁকা ফেলাই, এটা একটু বুঝাই বুঝাই করতে হবে, কারণ অনেকগুলো কথা বলছি তো। এ বেশি আছে, যেমন হচ্ছে 4, -3, আর বি ধরো হচ্ছে তোমার দেওয়া আছে 13, 0, আর এটাতে আছে আমার -2,9, ঠিক আছে, এরকম দিছে। সো 3টা বিন্দু দিছে, এখন -2,9, এবং বলছে যে ডিইএফ বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলো এমনভাবে অবস্থিত, ডিইএফ এবং যেমন বিডি মাইনাস সিডি বা ডিসি, বিডি বাই ডিসি, ঠিক আছে। এই যে এখানে বিডি বাই, তার মানে আমি অবশ্যই এখানে ডি আর সি আর এফ বিন্দু আসবে। সো আমি এরকমভাবে দেখো, আমি একটু যদি লিখে দিই, যেমন এটা আমি করাইছি তোমাদের, আসলে ওভাবে এমনভাবে দিচ্ছে যে বুঝতে কষ্ট হইতে আছে। এটা ডি, এটা ই, এটা এফ। সো দেখো ও কি বলছে যে, আচ্ছা আমি এটা একটু পরে যোগ করি। ও বলছে হচ্ছে যে বিডি বাই ডিসি, মানে বিডি হচ্ছে আমরা এতটুকু, বিডি বাই সিডি বা ডিসি, বিডি বাই ডিসি ইকুয়াল টু হয় 2, মানে বিডি 2 এটা হবে 1, মানে এরকম বলছে ও। দেখো বলছে যে প্রথমটা বলছে বিডি ডিভাইডেড বাই ডিসি, এই যে এটা এখানে বলছে বিডি ডিভাইড বাই ডিসি ইকুয়াল টু হবে হচ্ছে 2 মানে কি 2:1 এই আর কি, ঠিক আছে।
তার মানে এই অংশটা যদি আমার 2 হয় এটা হবে 1, এটা আমি আগে তোমাদের করাইছি। মানে এই অংশটা 2 হলে এই অংশটা হবে 1, এরকম বলছে। দেখো প্রত্যেকটা অংশ এরকমই বলবে। মানে ডি বিন্দু আছে বিসির ওপর এমনভাবে অবস্থিত যাতে যাতে এরকম হয়, মানে যাতে বিডি ইস টু ডিসি বা সিডি যেটাই বলো, বিডি ইস টু ডিসি ইকুয়াল টু 2:1, এটাই বলছে আর কি। মানে কঠিন করে বলছে, কিন্তু আমরা মানে একটু ভাঙ্গা বুঝতে পারলে এরকম হয়, মানে এটা 2:1 এরকম। তারপরে আবার কি বলছে দেখো, বলছে যে সিই বাই ইএ ইকুয়াল টু 2:1 আবার। তার মানে সিই যদি হয় মানে সিই ডিভাইডেড বাই হচ্ছে তোমার ইএ, তার মানে কি এটা বলতে পারো তুমি সিই ইস টু কি সিএ ইকুয়াল টু আবার 2:1, এটা 2 এটা 1। তারপর কি বলছে যে এএফ এএফ ডিভাইডেড বাই এফ বি, এটাও কি 2:1। কিছুই না ভাই, আগের অঙ্ক আমি করাইছি এটা কয়েকবার। হ্যাঁ, যদি এমন হয় তাহলে প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ এবিসি, মানে এই বড় ত্রিভুজ আর হচ্ছে ত্রিভুজ ডিইএফ 3:1, মানে বড় ত্রিভুজটা হবে হচ্ছে বড় ত্রিভুজ হবে, যেমন এখানে ছোটো ত্রিভুজটা আইকা দিয়ে যেমন এরকম আসে। দেখো এটা আরও বড় করে রাখলে ভালো হতো। মানে এই বড় ত্রিভুজটা হবে এই ছোটো ত্রিভুজটা 3 গুণ আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে শর্তগুলো দিচ্ছে যে আমার ডি বিন্দু কি করছে, বিসি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। আবার ই বিন্দু কি করছে, আমার এসিকে কি করছে 2:1 অনুপাতে তোমার অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে? আবার এই বিন্দুর জন্য কি আমার এই বিন্দুটা কি করছে, এবিকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার বলে দিছে। মানে ডিইএফ বিন্দু তিনটা হচ্ছে আমার বিসি, যথাক্রমে বিসি আর হচ্ছে তোমার সিএ আর এবি বাহুর উপর এমনভাবে অবস্থিত, মানে যাতে প্রত্যেকটা বাহুকে ওই বিন্দু তিনটি কী করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই আর কি, ঠিক আছে? সো দেখো এখন আমার এই একটা ত্রিভুজ হয়ে গেছে ভেতরে, আর বাইরে তো বড় ত্রিভুজটা আছে। এখন ওরা বলছে যে প্রমাণ করতে হবে এরকম যে ত্রিভুজ এবিসি ইস টু ত্রিভুজ কি আমার ডিইএফ ইকুয়াল আছে 3:1, মানে ডিইএফ 3:1 মানে হচ্ছে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ। মানে এই পুরোটা ক্ষেত্রফল হবে হচ্ছে ওর 3 গুণ, ঠিক আছে? মানে এটা হচ্ছে 3 গুণ হবে, আর এটা হবে হচ্ছে আমার কত, মানে এটার 3 গুণ হবে হচ্ছে পুরোটা। সো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আর কিছু না। আসলে এটা মানে এটার একটা সূত্র আছে, আমি লাস্টের দিকে তোমাদের বলবো। যেমন এখানে দেখো 2:1 অনুপাত দিয়ে আমরা যখন ক্ষেত্রফল বানাইছি তখন হয়েছে 3 গুণ। যদি এরকম হতো যে এইগুলা থাকতো ওদের মধ্যবিন্দু দিয়ে তুমি যে ত্রিভুজ বানাইবা, যদি ওইটা হতো তাহলে হতো 4 গুণ। তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হতো মানে 4:1, ঠিক আছে? তখন 4:1 মানে তখন হচ্ছে আমার ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে বড়টা হতো 4 গুণ, ঠিক আছে? এরকম হতো। সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা নর্মালি ক্ষেত্রফল বের করে আসলে প্রমাণটা করার চেষ্টা করি। যেমন দেখো আমার এরকম একটা অবস্থা, যেমন তোমরা আমি যদি একটু বড় করে করি, যেমন ক্ষেত্রফল বের করার জন্য আমার তো 3টা বিন্দু লাগবে, তাই না? মানে এটা লাগবে, আর এটার ক্ষেত্রফল আমি বের করতে পারবো। সো বিন্দু কটা তুমি করে বের কর। যদি আমি একটু বড় করে করি, যেমন এখানে আমি একটু দেখো এরকম, যেমন এখানে রিটেনের জন্য করতে পারো, তোমার শর্টকাটও করতে পারো, কোনো সমস্যা নেই। ও বলছে কি বিডি বাই কত ডিসি ইকুয়াল টু বলছে হচ্ছে তোমার সিই বাই সিএ ইকুয়াল টু আমার বলছে এএফ বাই এফ বি ইকুয়াল টু 2/1 বা 2:1 যেটাই হোক। বা এটাকে আমি একটু ভাঙলে এরকম আসছে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু সিই ইস টু ইএ ইকুয়াল টু এএফ ইস টু কত এএফ ইস টু এফ বি ইকুয়াল টু 2:1। সো এটা হচ্ছে এখন আমরা সূত্রের সাহায্যে কী করতে পারি, যেমন ডি বিন্দুটা বের করে ফেলতে পারি, যেহেতু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে ডি বিন্দু। বা তুমি একটা কাজ করতে পারো, সরাসরি বের করতে পারো, আমার কোনো আপত্তি নাই। যেমন দেখো যদি সরাসরি আচ্ছা আমি আগের সূত্র দ্বারা বের করি।
যেমন ডি বিন্দুটা বের করলে দেখো 2:1 অনুপাত অন্তর্ভুক্ত, 2 ইন্টু মানে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক মানে হচ্ছে -4, আর হচ্ছে দ্বিতীয় অনুপাত মানে +13 ডিভাইড বাই 3 অনুপাত দ্বার যোগফল। আবার সেমভাবে দেখো কোটির ক্ষেত্রে দেখো 2 মানে হচ্ছে 18 আর হচ্ছে 0 প্লাস 0 ডিভাইড বাই কত 3। সো এটা আসছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসে দেখো -4 আর 13 মানে হচ্ছে 9 ডিভাইড বাই 3, আর এখানে হচ্ছে 3 ভাগ করলে 6, তাহলে ডি বিন্দু পাইছে 3,6। ঠিক আছে, আবার তুমি সেমভাবে ই বিন্দু বের করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ই বিন্দুর ক্ষেত্রেও সেম, যদি করে 2 ইন্টু মানে হচ্ছে 8 আসে, তাহলে 8 তারপর হচ্ছে 1 ইন্টু মানে হচ্ছে -2 ডিভাইড বাই 3, কমা এখানে আসে কোটি যদি করে 2 ইন্টু মানে হচ্ছে -6 আর হচ্ছে +9, 1 আছে ডিভাইড বাই 3, তাহলে কত আসে আমার ই বিন্দুটা দেখো এখানে আসে হচ্ছে 6 মানে হচ্ছে 2,1। ঠিক আছে, এরকম আসে। সো ই বিন্দু গেল, এবার হচ্ছে আমার কত এফ বিন্দু, সেমভাবে করতে পারো তোমরা। এখানে আছে 26 প্লাস হচ্ছে আমার 4 ডিভাইড বাই আসবে 3, আর যদি কোটির ক্ষেত্রে করি তাহলে দেখো কত আসে -3 এবার 3, তাহলে আসছে এরকম আসবে ই ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এখানে 13 ডিভাইড বাই 3 মানে 10, -1। ঠিক আছে, এরকম আসে। সো আমি 3টা বিন্দু পাই গেছি ভাই, আমার কোনো সমস্যা নাই। যেমন এটা আমি পাইছি হচ্ছে তোমার কত 3,6, আর এটা পাইছি হচ্ছে তোমার কত তুমি বলতে পারো ই বিন্দু পাইছি হচ্ছে তোমার 2,1, আর এফ বিন্দু পাইছি তোমার 10,-1। সো আমি 3টা বিন্দু পাই গেছি, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন যদি তুমি একটু শর্টকাট চিন্তা করো, দেখো এই পুরো দূরত্বটা কত, যদি কোটি নিয়ে মানে ভুজ নিয়ে চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমার 13 হচ্ছে -2, কত টোটাল দূরত্ব দেখো, তার মানে 13 -2 মানে হচ্ছে টোটাল হচ্ছে 15 আসে, মানে পুরা বিসি হচ্ছে 15। ঠিক আছে, সো এই বিসির আমি কী করছি, ও নিচে 2 ভাগ, ও নিচে 1 ভাগ, এটা হচ্ছে টোটাল 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, তার মানে ওর 2 ভাগ, ওর কত আমার 1 ভাগ, তাহলে তুমি বিসির টোটাল 3 ভাগ করো, কারণ ও নিবে 2 ভাগ, ও নিবে 1 ভাগ, তাহলে টোটাল হচ্ছে যদি আমি কী করি 3 ভাগে ভাগ করি, তাহলে 15 ডিভাইড বাই 3 কত আসে 5 আসে। তার মানে প্রতি ভাগে আমার কত 5 করে পড়তেছে। ঠিক আছে, প্রতি ভাগে 5, তার মানে এই অংশটা আমার 5 আসে, আর এই অংশটা আসে হচ্ছে আমার 2টা অংশ, তার মানে 10 আসে আর কি। ঠিক আছে, এরকম আসে, এটা 5 হলে এটা 10 আসে। তাহলে দেখো এটা আসছে আমার 10, এটা আসছে আমার 5। দেখো এটা কিন্তু 2:1, কারণ যদি আমি কি করি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত এটা আসছে কত 2, 5 গুণে 10, এটা আসছে কত 5/5 মানে 1, তাহলে 2:1 আসে। সো আমি এই মানগুলো কেন বের করলাম, দেখো আমি শর্টকাট বের করতে পারি। এখন দেখো এই দূরত্বটা হচ্ছে আমার 10, হ্যাঁ এটা 10, আর এটা কত আমার 5। দেখো যদি আমি ডি বিন্দুর শর্টকাটে বের করতে চাই, মানে এই সূত্র দ্বারা সারা, তাহলে দেখো এটা হচ্ছে 13, এটা হচ্ছে -2, তাহলে দেখো বাড়ছে না কমছে, পুরো দূরত্বটা কত 15, পুরোটা হচ্ছে আমার 15, এই পুরোটা হচ্ছে আমার 15, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে 5। তাহলে দেখো এখানে আছে -2, এটা হচ্ছে 13, তাহলে ডান দিকে কমছে না বাড়ছে, কমছে, কারণ -2টা থেকে কমলে কি বিয়োগ, তাহলে 13 থেকে তুমি 10 বিয়োগ করো, কত থাকে 13 - 10 কত থাকে দেখো 3, এটা দেখো বুঝেছে 3। আবার কি করো, তুমি কি করছো এখানে কমছে, তার মানে এখানে কি করো দেখো, যেহেতু কমছে এখানে আমার আছে 3, তো 3 থেকে তুমি কি করো -3 - 5 করে, দেখো আছে -2, দেখো ওর কিন্তু -2। আবার কোটির ক্ষেত্রে তুমি সেমভাবে চিন্তা করতে পারো, এই পুরোটা অংশ কত দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 9, তাহলে পুরো অংশ হচ্ছে 9, মানে পুরো বিসিটা হচ্ছে আমার 9। তো 9কে 3 ভাগে ভাগ করলে কত আসে দেখো, মানে 3 × 3 × 3 এরকম আসে। তো এই পুরো অংশটা হবে আমার 6, আর এই অংশটা হবে কত 3। ঠিক আছে, তো আমি 2:1, কারণ এটাকে আমি 3 দ্বারা ভাগ করলে কত আসবে, 3 দুগুণ আসে মানে 2, এটা আসবে 1। সো দেখো যদি এই দূরত্বটা 6 হয়, তাহলে দেখো এখানে 0, এটা হচ্ছে 9, তাহলে কি বাড়ছে, বাড়লে কি যোগ, তাহলে 0-র সাথে 6 যোগ করো, দেখো এই যে 6 আসছে। আবার যেহেতু বাড়ছে, তাহলে 6-এর সাথে 3 যোগ করে দেখো 9 আসছে। ঠিক আছে, এই সেম। তো তোমরা শর্টকাটও বের করতে পারো, যদি এই সূত্র তোমাদের ভালো না লাগে, আমার কোনো আপত্তি নাই, এইভাবে করতে পারো। 2টা স্থানে করতে, বাকিগুলো এইভাবে বের করতে পারো, আমি কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলোও কিন্তু সেমভাবে বের করতে পারো, তবে সূত্র এখানে কিন্তু কঠিন কিছু না, যেহেতু অন্তর্ভুক্ত করছে, একদম ইজি। হ্যাঁ, সো আমরা কী করছি, এই
মানে বিন্দু 3টা বের করে ফেলছি। এখন আমি ক্ষেত্রফল নির্ণয় করবো আর কি। দেখো আমি যেহেতু দুইটা ত্রিভুজের এই সবগুলো স্থানাঙ্ক জানি, এখন আমরা কি করতে পারবো, নির্ণায়কের সাহায্যে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো আর কি। ঠিক আছে, তো দেখো কি হয়। প্রথমে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, দেখি 3 গুণ আসে কিনা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিন্দুগুলো বসে, দেখো কত আসে, 4 - 3, তারপর 13,0 ছিল, আর হচ্ছে -2,9, 111। ঠিক আছে, এটা হচ্ছে আমার ছিল এরকম। সো আমি আবারও কি করে দুইটা জিরো নিয়ে আসি, মানে এটা থেকে এটা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, দেখো দুইটা জিরো চলে আসবে। যেমন হাফ ইন্টু, এখানে যদি হয় তাহলে 4 - 3, 1 রাখলাম। সো যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কত আসে, দেখো এখানে আসবে 9, এখানে আসবে হচ্ছে তোমার বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে 3, আর আসবে 0। ঠিক আছে, আর এখানে কত আসে, যে -3 -15, এখানে আসবে হচ্ছে তোমার কত 9, এটা হবে আবার 0। মানে এরকম করছি। R2 প্রাইম ইকুয়াল টু লিখছে R2 - R1, R2 - R1, R3 প্রাইম কত আসে, R3 - R2। ঠিক আছে, এরকম একটা অবস্থা। আর যদি করে এরকম আসে। সো এতটি হাফ লিখলাম কেন। সো এখন এবার ওর বিস্তার করে দেয়, দেখো এটা একটা বাদ থাকে এটা আর কি। ঠিক আছে, সো তুমি এটা গুণ করবে, এটা গুণ করবে, যেমন হাফ ইন্টু 81 প্লাস হয়ে যাবে এটা হচ্ছে 45, তাহলে কত আসে তোমার, হাফ ইন্টু এটা হবে হচ্ছে করলে হয় হচ্ছে ইন্টু 126 আসবে। সো যদি হয় তাহলে এখানে 33 বর্গ একক। এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি। এই হচ্ছে তোমার 33 বর্গ একক আসছে আর কি। সো এখন দেখো আমি আবার কি করব, ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ডিইএফ ছিল, ক্ষেত্রফল হাফ ইন্টু, আবার বিন্দুগুলো বসায়, দেখো কত কত ছিল, ছিল হচ্ছে তোমার 3621, আর হচ্ছে 10 - 1, মানে 36, তারপর হচ্ছে 21, একটু বড় করে দিলে ভালো হতো, 10 - 1, এখানে 111 এরকম ছিল। সো সেমভাবে তুমি ওই একই কাজ করতে পারো। এখানে হাফ ইন্টু, দেখো কী করতে পারি আমরা প্রথমে, এখানে দেখো যদি প্রথম বরাবর আনি, দেখো R1 থেকে যদি R2 বিয়োগ করি তাও এখানে 0 চলে আসবে। দেখো এটা সুবিধা হয় ভালো। দেখো 3 - 2, এখানে মাইনাস মানগুলো কম আসে। সো এখানে দেখো 1, এখানে 6 - 1 মানে হচ্ছে, দেখো এগুলা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এখানে কি আসতো, মানে মাইনাস মানগুলো আসতো, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করাতে বড় থেকে ছোটো বিয়োগ করতেছে, যার কারণে আমার প্লাস মানগুলো আসতেছে, যেমন এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 0 আসতো। সেমভাবে এটা আমার কি থাকলো, 2 1 1 থাকলো, 2 1 1 থাকলো, আর এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আবার সুবিধা হয়। যেমন দেখো এখানে কত আসে, যেমন R2 প্রাইমটা লেখো তুমি, মানে এটা লিখছি, একটা লিখছি R1 প্রাইম ইকুয়াল টু R1 - R2, আর একটা লেখো R2 প্রাইম ইকুয়াল টু লিখতে পারো তুমি R2 - R3, একসাথে করে দিলাম। সো দেখো যদি এটা থেকে এটা বিয়োগ করে তাহলে কত আসে, দেখো যেমন এরকম আসবে। তো এটা করলে কত আসে, মানে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে আসবে তোমার 2 - 10 মানে -8, আর এখানে আসবে কত, দেখো এটা চেক করেছে 1 - 1 মানে হচ্ছে প্লাসের 2, আর এটা করলে 0। ঠিক আছে, সো এটা আমি আগের মতো রাখলাম 10 - 1 1। ঠিক আছে, সো এই কাইন্ডটা করছি আর কি, মানে R1 থেকে R2 বিয়োগ করছি, আবার কি করছি R2 থেকে R3 বিয়োগ করছি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। যদি হয় তাহলে দেখো এখন আমি বিস্তার করে দিতে পারবো, মানে 3 নাম্বার কলাম বরাবর, তাহলে বিস্তার করে দেখো তোমাদের কি থাকে। যেমন দেখো এখানে বা ডিইএফ এর ক্ষেত্রফল আসে এরকম হাফ ইন্টু, দেখো যদি এটা জায়গা 3 নাম্বারটা এটা বাদ, তাহলে দেখো এখানে কত থাকে, মানে 2 আর 5 × 40, মানে 2 + 40 এরকম থাকে। তাহলে কত আসে দেখো, হাফ ইন্টু 42, তাহলে যদি এটা আমি করে দিই তাহলে 21 আসে আর কি।
21 বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। এখন দেখো আমি আমার শর্ত সাথে মিলছে কিনা, তাহলে আমি কী করি, ত্রিভুজ ABC এভাবে তুমি দেখতে পারো, ত্রিভুজ DEF ইকুয়াল টু, এটা হচ্ছে 6/3 / 21, দেখো কত আসছে। এখানে কিন্তু আমার উপরে থাকা 3, নিচে আছে 1, ইকুয়াল টু 3/1 আসে। বা এটাকে তুমি এরকম দেখতে পারো যে ত্রিভুজ ABC ইকুয়াল টু দেখতে পারো যে 3 ইন্টু কত, ত্রিভুজ DEF, ঠিক আছে। তার মানে অবশ্যই কিন্তু আমার মানে এই ত্রিভুজটা এটা 3 গুণ, ঠিক আছে, বা এরকম দেখতে পারো। সুতরাং ত্রিভুজ ABC ইস টু ত্রিভুজ DEF ইকুয়াল টু 3:1, এটাই চাইছি তোমাদের, ঠিক আছে। সো আমি দেখো এখানে এটাই করছি, 9-এর একটা দেখো, এই আর কি, এটা একটা ভালো অঙ্ক ছিল, আমাকে এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। সো এখন দেখো আমি এই যে বিষয়গুলো করলাম, বিষয়টা কি আসলে এখানে, যেমন এখানে 2:1 অনুপাতে কী করছিল, অন্তর্বিভক্ত করছিল, মানে 2:1 ছিল এরকম, ঠিক আছে। যার কারণে এই বড় ত্রিভুজটা হচ্ছে 3 গুণ বা 3:1 হয়েছে আর কি, ঠিক আছে। মানে বড় ত্রিভুজটা হচ্ছে আমার ছোটো ত্রিভুজ 3 গুণ হয়েছে। যদি এরকম হতো, মানে 2:1 হয়েছে, দেখে হয়েছে 3 গুণ, ঠিক আছে। সো আমি মানে আরেকটা করে দেখাই, তারপর বুঝতে পারবো। যদি এরকম হয় দেখো, মানে এটা সূত্রের মতো আর কি, 2:1 হলে 3:1 হয়। যেমন মধ্যবিন্দু করে দেখো কীরকম আসে, যেমন মধ্যবিন্দু যদি করি তাহলে দেখো 4 গুণ হবে, মানে সেম জিনিসটাই করবো। এখানে আমাদের এরকম ছিল, মানে আমি সেম মানগুলোই নিতেছি। ABC, এই বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার হচ্ছে 4, -3, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার হচ্ছে 13, 0, সি বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার হচ্ছে -2, 9, এরকম ছিল। সো আমি কী করলাম, মধ্যবিন্দুগুলো নিলাম, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু যদি নিয়ে মধ্যবিন্দু এক ত্রিভুজ হবে। সো এখন দেখবো এই ত্রিভুজটা কি, এটা হচ্ছে DEF। এই ত্রিভুজটা কি, মানে বড় ত্রিভুজটা কি, এটা 3 গুণ কিনা, বা ABCটা কি DF এর 4 গুণ কিনা আর কি, ঠিক আছে। 3 গুণ তো হয়েছে 2:1 এর জন্য। সো মধ্যবিন্দু যদি হয় এটা, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হবে। দেখো এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 11/2 আসে, 11/2, কমা এখানে আসবে হচ্ছে তোমার কত, 9/2, 9/2, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে। আবার ওর ক্ষেত্রে সেম, যেমন এটা যোগ করে তাহলে আসে হচ্ছে তোমার 4 মানে 2 মানে 1 আসে, 1, কমা এখানে আসবে হচ্ছে 3 সাথে যোগ করে দিলে 6, তার মানে হচ্ছে /2 মানে হচ্ছে 3। সেমভাবে ওর ক্ষেত্রে এটা যোগ করে মানে 17/2, আর কমা আসে হচ্ছে তোমার 3/2, মানে -3/2 আসবে, -3/2, ঠিক আছে, অনেকে মাইনাস হচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। এখন আমি দেখো আমি কিন্তু ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি আগে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ছিল কত, আমার 33 বর্গ একক। এখন আমি জাস্ট কী করবো, এই ছোটোটার ক্ষেত্রফল বের করবো। সুতরাং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু, বসাই দিয়ে মানগুলা, যেমন 11/2, আর তারপর হচ্ছে তোমার কত 9/2, এখানে 1, সেমভাবে এটা হচ্ছে তোমার 1, 3, 1, তারপর হচ্ছে তোমার কত 19/2, 17/2 ছিল, 19 লিখলাম কেন, 17/2, 17/2 ডিভাইড বাই থাকবে হচ্ছে তোমার কত, এখানে হচ্ছে তোমার -3/2, 1। সো এরকম আর কি, এরকম যদি হয় তাহলে দেখো এখন আমরা কী করতে পারি, আমি এবার আবার 0 নিয়ে আসবো,
এবার আবার জিরো নিয়ে আসবো। তাহলে দেখো আমি কী করি, দুইটা জিরো আনবো আর কি, মানে এইখানে যেটা এটা জিরো, তাহলে সেমভাবে আবার কী করবো, বিয়োগ করবো। যেমন দেখো এখানে কত আসে, হাফ, আর এখানে যদি বিয়োগ করি তাহলে কত আসে, যেমন এটা থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে তোমার 1 বিয়োগ করলে আসবে 9/2, আর এখানে আসবে হচ্ছে 3/2, এটা থেকে এটা বিয়োগ করলে 3/2, এখানে আছে 0। আবার এটা থেকে তুমি যদি কী করো, 1 থেকে এটা বিয়োগ করো তাহলে আসবে -15/2, আর এখান থেকে এটা বিয়োগ করলে আসবে 3 থেকে যদি এটা বিয়োগ করে দেয় তাহলে হচ্ছে 9/2, এখানে 0, দুটো 0 নিয়ে আসলাম। আর এখানে আছে আমার কত আসে দেখো, 17/2, আর হচ্ছে -3/2, 1। ঠিক আছে, এবার তুমি বিস্তার করে দাও, তাহলে দেখো কত আসে। একটু জটিল সমস্যা, কিন্তু আশা করি বুঝতে পারবো। যেমন এটা যদি বিস্তার করে দিই তাহলে এটা বাদ, আমি গুণ করে দিই, তাহলে এরকম হয় দেখো, হাফ ইন্টু, এখানে দেখো যদি কোনাকুনি গুণ করি, এটা বাদ, তাহলে এখানে যদি গুণ করি তাহলে 9 আর নিচে হচ্ছে 2 আর কি, তাহলে 81/4, 81/4। আর তোমার এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমার এখানে আছে 15 মানে 45 ডিভাইড বাই কত আসে, 4। ঠিক আছে, সো এই দুইটাকে আমি যদি যোগ করে দিই দেখো কত আসে, হাফ ইন্টু এখানে 4 নিলে হচ্ছে 4, উপরে থাকবে হচ্ছে এটা যোগ করলে আছে 126 এরকম আসে। সো 4 আর 2 তো কাটা, সো কত আসে দেখো এখানে এরকম আসে, যে উপরে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসে 63, কারণ 126 আমি 2 দ্বারা 63 আসে। সো দেখো এত বর্গ কোর্স আসছে আমার, এটা আসছে আমার ত্রিভুজ ডিইএফ। ডিএফটা ছিল এখানে মধ্যবিন্দু। হ্যাঁ, সো সুতরাং আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু, তুমি বলতে পারবো হচ্ছে আমার কত, 63, আর নিচে হচ্ছে 63/4 এরকম আসে। সো এরকম যদি হয় তাহলে 63 কাটা উল্টে দিলে এরকম থাকে 4/1। সো সুতরাং তুমি বলতে পারবো যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ। দেখো 4 গুণ আসছে, মানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে বলতে আসছে কত, মানে এইটার ক্ষেত্রে বলা আসছে হচ্ছে এইটার 4 গুণ। ঠিক আছে, কারণ এটা মধ্যবিন্দু। সো এখন 4 গুণ কেন আসলো, হ্যাঁ, মধ্যবিন্দু হওয়াতে। তো 4 গুণ হবার কারণ হলো, এখানে দেখো আমরা যে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা করি না যে ত্রিভুজ ক্ষেত্রফলের নির্ণয় করার জন্য, তখন দেখো আমার কিন্তু এখানে কিন্তু আমার ভূমিটা অর্ধেক হয়ে গেছে, মানে এই ছোট ত্রিভুজের জন্য। মানে বড় ত্রিভুজের জন্য তুমি যদি হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা করো, ভূমি কিন্তু ছিল এত বড়টা। ঠিক আছে, কারণ আমরা জানি হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা করলে ক্ষেত্রফল বের হয়। সো আমি যখন এখানে মানে এই যে ইএফ বিন্দুগুলো আছে, যেমন দেখো ইএফ এই বিন্দু আছে, তারপরে যে এগুলো আছে, এখানে কিন্তু এই বিন্দুগুলো সব মধ্যবিন্দু। মানে বিষয়টা আছে এরকম, দেখো এই যে ইএফটা ছিল, এই বাহুটা যেহেতু মধ্যবিন্দু হওয়াতে এই বাহুটা হবে হচ্ছে কি আমার এই বিসের সমান্তরাল, মানে আমি আগে পড়াইছি এগুলো, যদিও ইএফটা হবে কি আমার বিসের সমান্তরাল এবং বিসের অর্ধেক, মানে ইএফ আর এটা কিন্তু সমান। ঠিক আছে, মানে এটার দৈর্ঘ্য সমান, আর এটা কিন্তু সমান্তরাল। তার মানে দেখো আমার ভূমিটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, ভূমিটা কি অর্ধেক হয়ে গেছে, কারণ এটা ছিল পুরা, ও কি এই পুরাটার অর্ধেক, তার মানে ভূমি অর্ধেক হয়ে গেছে এখানে দেখো, মানে ভূমি অর্ধেক হয়ে গেছে। মানে আরেকটা জিনিস দেখো, আবার যদি তোমাকে এখানে লম্ব এঁকে দেখাই, হ্যাঁ, মানে এই যে আমার এখানে একটা লম্ব ছিল, মানে বড় করে যদি দেখাইলে, এই যদি এরকম লম্ব আঁকি, দেখবা যে লম্বটাও আমার অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতে পাইবা যে এই যে লম্বটা আছে এটাও ছোট ত্রিভুজের ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে। তার মানে কি ভূমিটাও আমার কী করছে, অর্ধেক হয়ে গেছে, লম্বটা অর্ধেক হয়ে গেছে, যার কারণে আমার কি মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাও কী হয়েছে, 4 গুণ কমে যাবে। কারণ কি দেখো, কারণ আমাদের সূত্রে ছিল কিন্তু হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। সো এরা যদি কি হয় অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, মানে হাফ ইন্টু হাফ কিন্তু 1/4। হাফটা তুমি বাদ দিয়ে দাও, ও যদি অর্ধেক হয়ে যায়, তাহলে কি মানে 1/4 হয়ে যায়। তার মানে কি আমার ক্ষেত্রফলটা কিন্তু আমার 4 গুণ কমে গেছে আর কি। ঠিক আছে, মানে ক্ষেত্রফল হয়েছে 1/4,
ভূমি অর্ধেক হওয়াতে ভূমি হয়ে গেছে হাফ, হাফ উচ্চতা হয়ে গেছে হাফ, মানে হাফ ইন্টু হাফ মানে 1/4। আর সূত্রে ধরো হাফ তো আগে আছে, ওরও হাফ আছে, ওরও হাফ আছে। সো ওই 1/4 হওয়াতে কি আমার ক্ষেত্রফলটা আর কি 4 গুণ, মানে 4 গুণ কম হবে, বা ওর ক্ষেত্রফলটা 4 গুণ বেশি হবে আর কি, ঠিক আছে। মানে ক্ষেত্রফল হয়েছে 4 গুণ। সো এখানে দেখো যে 4টা ত্রিভুজ আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা ত্রিভুজের যে কোনো তুমি ক্ষেত্রফল বের করো, মানে সবগুলোর ক্ষেত্রফল সেম আসবে, মানে সবগুলোর ক্ষেত্রফলই হবে হচ্ছে আমার কি, দেখো এই 4টা যোগ করেই কিন্তু, মানে এই 4টাকে যোগ করে আমরা কিন্তু পুরোটা পাইছি, মানে এবিসির ক্ষেত্রফল পাইছি, ঠিক আছে। 4টা যোগ করলে আমরা পুরোটা পাই, মানে মূল নিয়মে বের করতে পারে তুমি এই 4টা যোগ করলে পুরোটা পাইবে, কোনো সমস্যা নাই। এই 4টাকে যোগ করে কি কী পাইছে, পুরোটা পাইছে। তার মানে 4টার প্রত্যেকটা কিন্তু এইটার মানে 4/1 আর কি, ঠিক আছে, বা 1/4 হবে পুরোটা। সো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, কারণ এখানে কি আমার ভূমিটা অর্ধেক হয়ে গেছে, ভূমি অর্ধেক, লম্ব অর্ধেক, ভূমি আর লম্ব অর্ধেক হওয়া মানে কি ক্ষেত্রফল হয়ে গেছে 1/4, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে আমি এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, এটার 4/1 হবে, হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা, কারণ এই সবগুলো মিলিয়ে আমার পুরো এবিসি ত্রিভুজটা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, আশা করি বুঝতে পারছো তোমরা। সো আর আগেটা দেখছি যে 2:1 যখন হয়েছিল তখন আমার কি ক্ষেত্রফলটা 3 গুণ হয়েছিল, হ্যাঁ। আগেরটা 2:1 ছিল বলে হয়েছে হচ্ছে তোমার 3 গুণ, আর এখানে কি আমার মানে মধ্যবিন্দু বা 1:1 করে হয়েছে দেখে আমার কি হয়েছে এখানে মানে 4 গুণ হয়েছে। সো এটা হচ্ছে আমার একটা সূত্রের মতো বুঝতে হবে, অনুপাত অনুসারে কী করছে ত্রিভুজটা, বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা কী হয়েছে আমার বৃদ্ধি পাইতেছে। সো এই হচ্ছে অবস্থা। সো তোমাদের মোটামুটি মেইন অঙ্কগুলো এখানে আমি শেষ করে দিছি, 9-এর একটা করলাম আর কি। সো 9-1 করার সাথে সাথে এটা করলাম। তো তোমরা 10 নম্বর নিজে করতে পারবে আশা করি। আর তোমার 1 থেকে তোমাদের কত আছে এই পাশে হয় তোমাদের 1 থেকে 13 পর্যন্ত HW আছে, ঠিক আছে। আর 14 নম্বর একটা আছে, দেখো এখানে যে এবিসিডি বিন্দুচারী স্থানাঙ্ক এত 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 হলে সিডিকে এবি রেখার যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, এটা আমি একটু স্পেশাল অঙ্ক, আমি এটা পরে করে দেবো, তোমরা করতে পারবা যদিও, কিন্তু আমি এটা করে দেবো আর কি, ঠিক আছে। এখানে কিছু জিনিস জানতে হয়। সো এটা আমি পরে ক্লাসে করে দেবো, তবে তোমরা 1 থেকে 13 পর্যন্ত HW করবা সব, হ্যাঁ। কোনটা সমস্যা হলে আমার জানাবা। সো আজকে এই পর্যন্ত থাক ক্লাসটা।